অন্তর্বর্তী সরকার সংবাদপত্র, মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যমের হস্তক্ষেপ না করাকে তিনি তার সরকারের আরও একটি বড় সাফল্য হিসেবে দেখছেন। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয় বা সরকারের ১০০ দিনে গণমাধ্যমের কার্যক্রম কখনোই হস্তক্ষেপ করেনি। মিডিয়া এখন তার পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। নাহিদ আরও বলেন, মুক্তিযুদ্ধের ৫৩ বছরের ইতিহাসে দেশের জনগণ এবং গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা তা আমার জানা নেই। সাইবার নিরাপত্তা আইন বাতিলে তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরে এর আগে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা এবং রাজনৈতিক মতবিরোধ দমন করা হতো উল্লেখ করে নাহিদ বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে। তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু দেশে ১৬ বছর স্বৈরাচারী অবস্থা ছিল, সেই সময়ে দেশবাসীর কাছে অনেক কথা ও দাবি জমা ছিল। এখন তারা সেগুলো প্রকাশ করছে। আমরা তাদের জন্য সেই পথ তৈরি করার চেষ্টা করছি, যাতে করে তারা যা বলতে চায় তা বলতে পারে। সরকারের উপর আস্থা রেখে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, হয়তো আমরা এখনই তাদের সব দাবি পূরণ করতে পারছি না, তবে আমরা প্রতিটি যৌক্তিক দাবি বিবেচনা করেছি। তিনি বলেন, মন্ত্রণালয় সরকারের প্রথম ১০০ দিনে অফিস সংস্কার, পরিবর্তন, পরবর্তী কর্মকর্তাদের রদবদল এবং পরিকল্পনা তৈরিতে ব্যস্ত থেকেছে। জুলাই বিপ্লবের দিকে ফিরে তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে প্রকাশনা ও তথ্যচিত্র তৈরির লক্ষ্যে ইতিমধ্যে জুলাই বিদ্রোহের বিশাল প্রমাণ সংগ্রহ করেছে। নাহিদ বলেন, শহীদ ও আহত সাংবাদিকদের জন্য মন্ত্রণালয়ের সহযোগী সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। সাংবাদিক ও সাংবাদিকতার মান উন্নয়নে পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া সংস্কার কমিশন একটি রোডম্যাপ উপস্থাপন করবে এবং আমরা সেই অনুযায়ী কাজ করব। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কথা বলেছি যাতে দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ হয়। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকারের আমলে দেশের জনগণ বিচারের প্রমাণ পাবে। মন্ত্রণালয় গত ১ জুলাইয়ের পর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা পর্যালোচনার জন্য ৮ সদস্যের কমিটি গঠনের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত ও শহীদ সাংবাদিকদের তালিকা তৈরি করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কাছে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ইতিমধ্যে ৩৫০ সাংবাদিককে ২,৩৬,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। এছাড়া মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র উপদেষ্টা কমিটি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের জন্য জুরি বোর্ড সহ বিভিন্ন বোর্ড ও কমিটির জন্য যোগ্য প্রার্থী প্রস্তাব করার জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। এদিকে আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না বলেছে আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার ঘাটতি নেই। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে। আমরা সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তবে গুম অপহরণের সঙ্গে জড়িতদের বিচার করা কঠিন বলে মনে করেন আইন উপদেষ্টা। শুক্রবার গুলশানের এক হোটেল এশিয়ান ফেডারেশনের অ্যাগেনস্ট ইন ভলেন্টিয়ার ডি অ্যাপিয়ারেন্স এর প্রোগ্রামে তিনি কথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। অনুষ্ঠানে উপস্থিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এই সরকার সব সরকারের মতো না। আমরা কোনো পলিটিক্যাল ফিগার না। আল্লাহর রহমতে আমরা প্রত্যেকে আমাদের প্রফেশনে প্রতিষ্ঠিত, তাই আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না। তিনি বলেন, কোনো সরকার কিন্তু গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করেনি। আমাদের সরকার পরিচালনায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই সমালোচনা করবেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার সবার অগ্রাধিকার, শুধু গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নয়,
গত 15 বছরে আওয়ামী লীগের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্য। অনুষ্ঠানে উপস্থিত গুমের শিকার ব্যক্তির পরিবারের এক সদস্য কান্না বিজড়িত কণ্ঠে বলেন, এই সরকারের কাছে আমাদের অনুরোধ, অন্তত একটা সন্ধান দিন, আমাদের সাহায্য করুন। এদিকে স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নীতিমালা চূড়ান্ত করতে তৈরি করা একটি খসড়া গাইডলাইনের উপর মতামত সংগ্রহ করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এই পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতুবন্ধনের নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে। কর্মকর্তাদের মতে, স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানিগুলোর বাংলাদেশের বাজারে প্রবেশের পথ আশ্বস্ত করতে পারে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন গত 29 অক্টোবর তাদের ওয়েবসাইটে এনজিওএস স্যাটেলাইট পরিষেবা অপারেটরের জন্য খসড়া নিয়ন্ত্রক ও লাইসেন্সিং নির্দেশিকা প্রকাশ করেছেন। নির্দেশিকা চূড়ান্ত করতে 18 নভেম্বরের মধ্যে মতামত চেয়েছে। স্যাটেলাইট ইন্টারনেট চালুর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশের মোবাইল ফোন অপারেটর এবং স্টক হোল্ডাররা। তাদের মতে এই উদ্যোগ ডিজিটাল বিভাজন দূর করে সেতুবন্ধনের নতুন সুযোগ উন্মোচন করতে পারে। খসড়া নির্দেশিকায় বলা আছে, কোম্পানি আইন 1994 এর অধীনে জয়েন্ট টেক কোম্পানি এবং ফার্ম নিবন্ধক এর অধীনে নিবন্ধিত মালিকানা, অংশীদারিত্ব এবং কোম্পানিগুলোর বাংলাদেশ এনজিওএস স্যাটেলাইট সিস্টেম এবং পরিষেবাগুলো নির্মাণ, মালিকানা, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এদিকে কাফনের কাপড় পরে রাস্তায় নামার পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। আহতদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে একটি গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার গুঞ্জন উঠেছে। শুক্রবার রাতে এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে নিজের ভেরিফাইড আইডিতে শেয়ার করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সাদিকুর রহমান খান নামের এক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টে লিখেছেন, আহতদের এক গ্রুপের দাবি হলো তাদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। তারা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত তারা উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে। এতে আরও বলা হয়, মজার ব্যাপার হলো তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খেয়ে আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছে না। বহু আহত নেতা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়ে দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, কিন্তু এরপরও এরা কেউ ছুটি নেয়নি। হাসপাতাল থেকে আহত পলিটিক্স করছে। এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ জাগে নাকি? আর যখন পুরো ব্যাপারটিকে আওয়ামী লীগের পালিয়ে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রমোট করছে, তখন এটাকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে? সাদিকুর রহমান খান আরও লিখেছেন, আমার ধারণা পুরো রাজনীতির পেছনে দুটি কারণ আছে। এক, এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। এরা এসব করাচ্ছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরের বার যাতে রাস্তায় না নামে। 2, সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টে নাম ঢোকানোর বিনিময়েও টাকা খাইতে পারবে। কথা হলো, এত সাহসেরা পাচ্ছে কই? কারণ মানুষের সিম্প্যাথি। বেশিরভাগ অ্যাক্টিভিস্ট, টকশোর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করেছে, এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলেছে। অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে, বা আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে হাসপাতালে ঘুমাবে? এই প্রশ্নটা কেউই করছে না।